ধরি আমার কাছে একটি ফাংশন আছে f এবং এটি হচ্ছে সেট x থেকে y এ একটি ম্যাপিং। এখন তাহলে চলো আমরা আমাদের x এবং y সেটকে এঁকে ফেলি। ধরি এটা হচ্ছে আমাদের সেট x এবং এটা হচ্ছে আমাদের সেট y। এবং আমরা জানি, মানে আমি আগে অনেকবারই অনেক ভিডিওতে দেখিয়েছি যে ফাংশন হচ্ছে x এর একটি সদস্যকে নিয়ে, ধরি এটা হচ্ছে আমাদের x এর একটি সদস্য, ধরি এটাই হচ্ছে সেই সদস্য, এবং এখন যদি এর উপর আমরা ফাংশন প্রয়োগ করি তাহলে ফাংশন বা ট্রান্সফরমেশন যেটাই বলি আমরা, ফাংশন প্রয়োগ করি তাহলে এটা y এর কোনো সদস্যের সাথে সম্পর্কযুক্ত হবে এবং এই জন্য এটাকে বলা হয় ম্যাপিং x থেকে y পর্যন্ত। তাহলে আমরা x এর এই বিন্দুটির উপর যদি ফাংশন প্রয়োগ করি, এটাকে একটা ভিন্ন রং দিয়ে করি, দাঁড়াও, তাহলে আমরা x এর এই বিন্দুটির উপর যদি আমরা ফাংশন প্রয়োগ করি তাহলে এটি আমাদেরকে y এর একটি বিন্দুর সাথে সম্পর্কযুক্ত করবে। আচ্ছা দাঁড়াও, আমরা বিন্দুগুলোর নাম দিয়ে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরি আমরা এই প্রথম বিন্দুটিকে বলবো a এবং এই y এর বিন্দুটিকে বলবো b, এবং যেখানে আমরা অবশ্যই বুঝতে পারছি যে a হচ্ছে x এর একটি সদস্য এবং b হচ্ছে y এর একটি সদস্য, এবং আমরা বলবো f of a সমান হচ্ছে b। এটা হচ্ছে আসলে আমরা ফাংশন সম্বন্ধে এতদিন যা শিখেছি সেটার একটা পুনরালোচনা। তবে আজকে আমরা একটা নতুন কিছু শিখব। এটা খুবই মজার একটা ব্যাপার, আশা করি তোমাদের পছন্দ হবে। এটাকে বলা হয় আইডেন্টিটি ফাংশন। আমি লিখে দিচ্ছি আইডেন্টিটি ফাংশন, এবং আমরা আইডেন্টিটি ফাংশনকে প্রকাশ করব এভাবে বড় হাতের আই দিয়ে, এবং আইডেন্টিটি ফাংশন সবসময় কোনো সেটের উপর কাজ করে, তাহলে আমরা বলবো এটা সেট x এর উপরে কাজ করে এবং এটা হচ্ছে একটি ম্যাপিং x থেকে x পর্যন্ত। তবে আইডেন্টিটি ফাংশনের মজার ব্যাপার হলো, যদি তুমি তাকে একটি উপাদান a দাও যেটা x এর সদস্য, ধরি আমরা এটা এই এটি, তাহলে আমরা লিখে ফেলি আমরা যদি ওই উপাদানের উপর আইডেন্টিটি ফাংশন প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো, এবং আমরা এখানে ফেরত পাবো হচ্ছে a। অর্থাৎ আইডেন্টিটি ফাংশন যা করে সেটা হচ্ছে একটি সেটের একটি উপাদানকে নেয় এবং সেই উপাদানটাকে সেই সেটেই আবার ম্যাপ করে। আমরা এখানে একটা সুন্দর রং দিয়ে এটাকে দেখাই, দেখো এটা দেখতে অনেকটা এরকম হবে, এটি হবে এরকম চক্রাকার, অর্থাৎ এটি যেই বিন্দুতে শুরু করেছে এটি সেই বিন্দুতেই আবার ফিরে আসবে, এবং এটা হচ্ছে x এর আইডেন্টিটি ফাংশন। এটা হচ্ছে আসলে এই বিন্দুর জন্য। এখন আমরা যদি অন্য কোনো বিন্দু নিই তাহলে কি হবে, আমরা সেই একই জিনিসই পাবো। ধরো এখানে একটা বিন্দু নিলাম, এই বিন্দুর ক্ষেত্রে আমরা একই ফলাফল পাবো, এবং যেমনভাবে আমরা x এর জন্য আইডেন্টিটি ফাংশন পেলাম y এর জন্য আমরা আইডেন্টিটি ফাংশন পাবো। সুতরাং আমরা লিখতে পারি b, যেটা কিনা y এর সদস্য, আমরা এখানে b কে চিহ্নিত করেছি। এখন আমরা যদি এই y এর এই b উপাদানের উপর আইডেন্টিটি ফাংশন প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো, আমরা এই ক্ষেত্রেও আগের মতোই একটা চক্র পাবো, অর্থাৎ b নিজের উপরই আবার ফিরে আসবে, অর্থাৎ b এর উপর আইডেন্টিটি ফাংশন প্রয়োগ করলে আমরা আবার b পাবো, এবং এটাকে আমরা বলবো আইডেন্টিটি ফাংশন অন y। এখন তোমরা হয়তো আমাকে প্রশ্ন করতে পারো, এটা তো খুবই সহজ একটা ব্যাপার, এটা কি আসলে আমাদের কোনো কাজে লাগবে কিনা? তবে হ্যাঁ, আমাদের লিনিয়ার অ্যালজেব্রায় আমরা এটাকে অনেকভাবেই ব্যবহার করতে পারবো। আমি এখন এই জিনিসটাকে নতুনভাবে সংজ্ঞায়িত করব, তোমরা তাহলে বুঝতে পারবে। তাহলে আমি বলবো যে একটি ফাংশন, দাঁড়াও আমি এখানে একটা ভালো রং ব্যবহার করি, গোলাপি রং ব্যবহার করি। একটা ফাংশন, আচ্ছা দাঁড়াও এটাকে এভাবে ফাংশন না লিখে f লিখি, কারণ আমরা এখানে f ব্যবহার করেছি। তাহলে আমরা বলবো f হচ্ছে একটি ফাংশন যেটি কিনা বিপরীতযোগ্য বা ইনভার্টেবল হবে। আচ্ছা আগে বলে নেই যে ইনভার্টেবল শব্দটা এখানে নতুন, আমরা এটা সম্বন্ধে জানবো, এবং এটা ইনভার্টেবল হবে যদি এবং কেবল যদি, অর্থাৎ ইফ অ্যান্ড অনলি ইফ, আমরা এই দ্বিমুখী তীর চিহ্ন দিয়ে এটা বোঝাই, অথবা এটাকে এভাবে IFF লিখেও বোঝানো যায়। এই পুরো জিনিসটার মানে হচ্ছে যদি এবং কেবল যদি, মানে উপরের কথাটি সত্যি হবে কেবল যদি নিচের এই শর্তটি পূরণ হয়। তাহলে চলো আমরা দেখি আমাদের শর্তটি কি। শর্তটি হচ্ছে এখানে যদি এমন একটি ফাংশন থাকে, অর্থাৎ there exists such a function, যেটাকে আমরা এখনো কোনো নাম দিব না, আমরা নাম দিব আসলে, মানে নামটা আমি তোমাদেরকে পরে বলছি। আপাতত এটাকে আমি এভাবে f এবং f এর পাওয়ারে -1 লিখে প্রকাশ করছি। তাহলে আমরা পাচ্ছি f ইনভার্টেবল হবে যদি এবং কেবল যদি এমন কোনো ফাংশন থাকে যেটাকে আমরা এভাবে f টু দি পাওয়ার -1 দিয়ে প্রকাশ করছি। এটা হবে এমন ভাবে যে, আমি এটা বেগুনি রং দিয়ে লিখি, এমন ভাবে যে, অর্থাৎ such that, একটু দাঁড়াও এখানে একটা কথা বলে নেওয়া ভালো, f হচ্ছে একটি ম্যাপিং x থেকে y পর্যন্ত। তাহলে এই f ইনভার্স এটা হবে একটি ম্যাপিং y থেকে x পর্যন্ত,
তাহলে আমি কি বলছি, আমি আরেকবার বলি, আমি বলছি এফ ইনভার্টেবল হবে যদি এবং কেবল যদি এখানে যদি কোনো একটি ফাংশন এফ ইনভার্স থাকে যেটি হচ্ছে ওয়াই থেকে এক্স পর্যন্ত একটি ম্যাপিং, এমনভাবে যে আমরা যদি এফ ইনভার্সের কম্পোজিশন নেই এফ এর সাথে, তাহলে আমরা সমান সমান পাবো আইডেন্টিটি ফাংশন ওভার এক্স, অর্থাৎ এক্স এর আইডেন্টিটি ফাংশন পাবো। তাহলে তোমরা একটু লক্ষ্য করো এখানে পুরো জিনিসটা কি হচ্ছে। আচ্ছা, আমি এখানে পুরো সংজ্ঞাটাকে দিই, এটা হচ্ছে সংজ্ঞার একটা অংশ। তাহলে এটা সত্যি হবে, এটা সত্যি হতে হবে এবং আমরা যদি এফ এর কম্পোজিশন নেই এফ ইনভার্সের সাথে, এফ এর কম্পোজিশন নেই এফ ইনভার্সের সাথে, তাহলে সেটা সমান হবে আইডেন্টিটি ফাংশন ওভার ওয়াই। সংজ্ঞা দেওয়া হয়ে গেল। এখন তাহলে চলো আমরা লক্ষ্য করি এখানে কি হচ্ছে। এখানে একটা ফাংশন আছে যেটা হচ্ছে এফ ইনভার্স। আচ্ছা, আমরা এটার নামটা লিখে ফেলি এখানে। এটা হচ্ছে ইনভার্স অফ এফ, ইনভার্স অফ এফ, যেটা কিনা হচ্ছে একটা ম্যাপিং ওয়াই থেকে এক্স পর্যন্ত। আমরা একটু উপরে উঠে দেখি, আমাদের এফ ফাংশন ছিল, সেটা ছিল এক্স থেকে ওয়াই এ একটা ম্যাপিং, অর্থাৎ এভাবে আমরা যেভাবে তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি। এবং আমাদের সংজ্ঞা বলছে যে এখানে আরেকটি ফাংশন এফ ইনভার্স এমন থাকতে হবে যেটা কিনা হচ্ছে ওয়াই থেকে এক্স এ ম্যাপিং। আমি একটু লিখে দিচ্ছি, এফ ইনভার্স হচ্ছে ওয়াই থেকে এক্স এর ম্যাপিং, এবং তুমি আমাকে ওয়াই একটি বিন্দু দাও, তাহলে আমি তোমাকে ফেরত দিব এক্স এর একটি বিন্দু। তাহলে আমাদের এফ এর ডোমেইন হচ্ছে এক্স, এফ ইনভার্সের কোডোমেইন, এবং এফ ইনভার্সের কোডোমেইন হচ্ছে এফ এর ডোমেইন। এখন চলো আমরা আবার সংখ্যাটাতে ফিরে যাই। এখানে বলছে যে আমরা যদি এফ এর সাথে এফ ইনভার্সের কম্পোজিশনে, তাহলে এটা সমান হবে আইডেন্টিটি ফাংশন। এখানে এটা বলছে যে আমরা যদি এফ ইনভার্সকে প্রয়োগ করি এক্স এর কোনো একটা মানের উপর, তোমরা একটু বোঝার চেষ্টা করো এখানে পুরো জিনিসটা কি হচ্ছে। আমাদের এফ যাচ্ছে এক্স থেকে ওয়াই এ এবং আমাদের এফ ইনভার্স যাচ্ছে ওয়াই থেকে এক্স এ। তাহলে আমরা একটু চিন্তা করি এখানে কি হচ্ছে। আমি জিনিসটা লিখে করি তাহলে বুঝতে সুবিধা হবে। এফ যাচ্ছে এক্স থেকে ওয়াই এ এবং এফ ইনভার্স যাচ্ছে ওয়াই থেকে এক্স এ, ওয়াই থেকে এক্স এ যাচ্ছে। তার মানে এই কম্পোজিশনের ম্যাপিংটা হবে এক্স থেকে এক্স পর্যন্ত। এবং আমরা আগেই বলেছি আইডেন্টিটি ফাংশনের কাজই হচ্ছে এটা, এটা এক্স থেকে এক্স এ ম্যাপিং করে, অর্থাৎ আমরা এটাকে বলছি এই কম্পোজিশন সমান হচ্ছে আইডেন্টিটি ফাংশন। তাহলে যেটা হচ্ছে আমরা আমাদের ডোমেইন এক্স এর উপর যদি কোনো ফাংশন প্রয়োগ করি তাহলে সেটা আমাদেরকে নিয়ে যাবে ওয়াইতে, এবং আমরা ওয়াই এ গিয়ে যদি আবার কোনো ইনভার্স ফাংশন প্রয়োগ করি সেটা আমাদের ফিরে নিয়ে আসবে এক্স এ, অর্থাৎ যেখান থেকে আমরা শুরু করেছি। তাহলে এই পুরো জিনিসটা আমরা এটাকে আবার এভাবে লিখতে পারি। এটা লেখার আরেকটা ভাষা হচ্ছে এরকম, আমি এখানে গোলাপি রং দিয়ে করি। আমরা যদি এফ ইনভার্সের সাথে এফ এর কম্পোজিশন নেই যে কোনো একটি উপাদান, এক্স এর যে কোনো একটি উপাদান এ এর উপরে, তাহলে আমরা সেটা সমান সমান পাবো এক্স এর ওই উপাদানের উপর যদি আমরা আইডেন্টিটি ফাংশন প্রয়োগ করি তাহলে যা পাবো সেটা। তাহলে এখানে সবুজ কালি দিয়ে লেখা সমীকরণ এবং এখানে গোলাপি কালি দিয়ে লেখা সমীকরণ একই জিনিস, এবং সংজ্ঞা অনুসারে এটা সমান হবে যা ছিল তাই। এবং এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, আমরা যদি ফাংশন অফ এ এর উপরে এফ ইনভার্স প্রয়োগ করি তাহলে আমরা সমান সমান পাবো এ। এই সবগুলো দ্বারা একই জিনিস বোঝায়। তাহলে যেটা হচ্ছে আমরা আবার আমাদের চিত্রে ফিরে যাই, আমরা যদি এক্স এর যে কোনো একটি বিন্দু নেই এবং সেটার উপর এফ প্রয়োগ করি তাহলে আমরা এখানে পাবো এফ অফ এ, যেটা সমান বি আমরা আগে বলেছিলাম, যাই হোক। এবং আমরা যদি আবার ওই এফ অফ এর উপরে ইনভার্স প্রয়োগ করি, আমি বলছি না যে সবসময় ইনভার্স করা যাবে, যদি আমরা ইনভার্স প্রয়োগ করি তাহলে সেটা আবার ফিরে যাবে সেই মূল বিন্দুতে যেটা ছিল এ। মানে আমরা যখন আইডেন্টিটি ফাংশনের ধারণাটি বলেছিলাম এবং এই চক্রটা বলেছিলাম, এটা সেটা সমানই বা সেটার মতোই কাজ করতে হবে, এবং আমাদের শর্তের প্রথম কথাটি এটাই বলে। এবং আমাদের দ্বিতীয় শর্তটি বলছে আমরা যদি এফ ইনভার্সের উপরে এফ প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো, আইডেন্টিটি ফাংশন অফ ওয়াই। তাহলে চলো আমরা এটাও দেখে ফেলি। তাহলে আমরা ধরি আমাদের ওয়াই এর মধ্যে একটি উপাদান আছে, একটি বিন্দু আছে যেটার উপর আমরা এফ ইনভার্স প্রয়োগ করব, তাহলে এটি চলে যাবে এক্স এর কোনো একটা বিন্দুতে, ধরি এখানে, এবং এটার নাম দিয়ে আমরা ছোট হাতের ওয়াই। তাহলে আমাদের এক্স এর এখানে এই বিন্দুটির নাম হবে এফ ইনভার্স অফ ওয়াই। এরপর আমরা এখন যদি এই বিন্দুর উপর এফ প্রয়োগ করি, আমি জানি এই চার্টটা আসলে অনেক এলোমেলো হয়ে গেছে, যাই হোক, আমরা যদি এই বিন্দুর উপরে আবার এফ প্রয়োগ করি তাহলে আমরা আবার ফিরে যাব আমাদের সেই বিন্দু ওয়াই এ, এবং এর মানে এটা হচ্ছে ওয়াই এর উপরে আইডেন্টিটি ফাংশন প্রয়োগ করার সমান। এবং দ্বিতীয় শর্তটি সেটাই বলছে, এবং এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি, এটাকে এভাবে লেখা যায়, ফাংশন অফ দ্য ইনভার্স ফাংশন অফ ওয়াই, অর্থাৎ ওয়াই এর ইনভার্স ফাংশনের ফাংশন, যেখানে ওয়াই হচ্ছে বড় হাতের ওয়াই এর একটি উপাদান, যেটা সমান হবে অবশ্যই ওয়াই।
আমি যদিও জানি যে তোমরা ইনভার্স ফাংশনের ধারণা এটা আগে থেকে হয়তো কিছুটা জানো, তবে মানে এই বিষয়গুলোকে আরেকটু মানে দৃঢ়ভাবে জানানোর জন্য আসলে এই ভিডিওটা বানানো, কারণ আমরা ভবিষ্যতে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এবং এই ধারণাগুলো নিয়ে আলোচনা করব। সুতরাং এগুলো আরেকটু ভালো মতো জেনে নেওয়া তোমাদের জন্যই উপকারী। এখন যে জিনিসটা তুমি সবার প্রথম জিজ্ঞেস করতে পারো সেটি হচ্ছে, ধরো আমার কাছে একটি ফাংশন আছে f, যেটা আমাদের এখানে উপরে বর্ণিত শর্ত দুটি পূরণ করে। এখানে যে শর্তগুলো আমরা আলোচনা করছি সেগুলো পূরণ করে, এবং সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে আমাদের যে ফাংশনটি আছে সেটি হচ্ছে ইনভার্টেবল, অর্থাৎ f ইজ ইনভার্টেবল। এখন একটা খুব স্বাভাবিক প্রশ্ন হচ্ছে, f ইনভার্স কি ইউনিক কিনা? ইজ f ইনভার্স ইউনিক? আচ্ছা, এটাকে আসলে আমি স্বাভাবিক প্রশ্ন বলবো না। স্বাভাবিক প্রশ্ন হচ্ছে তুমি কখন জানবা যে কোনো কিছু ইনভার্টেবল কিনা। যাই হোক, সেটা নিয়ে আমরা ভবিষ্যতে আরও আলোচনা করব। তবে এখনের জন্য আমরা ধরে নিচ্ছি যে f ইনভার্টেবল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে f ইনভার্স কি ইউনিক বা অনন্য কিনা। এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চলো আমরা কিছুক্ষণের জন্য ধরে নিই যে হ্যাঁ, f ইনভার্স হচ্ছে ইউনিক। তাহলে আমরা বলতে চাচ্ছি যে f ইনভার্স এমন দুটি ফাংশন আছে যেটা আমাদের f ইনভার্সের সকল শর্ত পূরণ করে, এবং আমরা ধরে নিচ্ছি আমাদের সেই ফাংশনটি হচ্ছে g হচ্ছে একটি ম্যাপিং। আচ্ছা দাঁড়াও, আমরা আগেরটা মনে করে নিই। f হচ্ছে একটি ম্যাপিং x থেকে y পর্যন্ত, এবং g হচ্ছে একটি ম্যাপিং y থেকে x পর্যন্ত, এমনভাবে যে অর্থাৎ such that আমরা যদি কোনো কিছুর উপর f প্রয়োগ করি, f কে খাটাই এবং তার উপর আবার আমরা g প্রয়োগ করি, তাহলে অর্থাৎ আমরা f এ আমরা x থেকে y তে যাচ্ছি এবং g তে আমরা আবার y থেকে x এ যাচ্ছি, তাহলে এটা সমান হবে, আমরা আগে যেটা আলোচনা করেছি, আইডেন্টিটি ফাংশন সমান হবে ix। এটা আসলে আমাদের শর্ত ছিল মানে f এর ইনভার্স হওয়ার, এবং আমরা এখানে বলছি যে মানে আমরা ধরে নিচ্ছি যে g হচ্ছে f এর ইনভার্স। আমি এটাকে লিখে দিই, g is an inverse of f। আমরা এটা ধরে নিচ্ছি। আমাদের এই অনুমান বা অ্যাজাম্পশনটি বোঝায় যে অর্থাৎ এই দুটো শর্তকে বোঝায়। এবং এখন চলো আমরা ধরে নিই আরেকটি ফাংশন আছে যেটা হচ্ছে h। এটাও হচ্ছে ম্যাপিং y থেকে x পর্যন্ত, এবং আমরা বলছি যে x হচ্ছে আরেকটি ইনভার্স, h is another inverse। এবং আমাদের প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী h কে দুটি শর্ত পূরণ করতে হবে, অর্থাৎ h কে একটি ম্যাপিং হতে হবে y থেকে x পর্যন্ত, এবং আমরা যদি h এর সাথে f এর কম্পোজিশন নেই তাহলে আমরা পাবো আইডেন্টিটি ম্যাট্রিক্স x সেটের মধ্যে। এটা ছিল সংজ্ঞার একটা অংশ, এটা দ্বারা আরো অনেক কিছু বোঝায়। আমরা এখানে উপরে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এটা বোঝায় ইনভার্সের সাথে ফাংশনের কম্পোজিশন আইডেন্টিটি ম্যাট্রিক্স x সেটের আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে হবে, এবং ফাংশনের সাথে ইনভার্সের কম্পোজিশন হলে সেটা হতে হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স y সেটের। আচ্ছা দুঃখিত, এটা ম্যাট্রিক্স না, এটা হবে ফাংশন। আমি আগেও মনে হয় ভুলে একবার দুবার ম্যাট্রিক্স বলেছি, এটা ফাংশন হবে। তাহলে আমাদের ফাংশন g কেও এই শর্ত দুটিই পূরণ করতে হবে, অর্থাৎ আমরা প্রথম শর্তটা লিখেছি এবং দ্বিতীয় শর্ত হচ্ছে আমরা যদি f এর সাথে g এর কম্পোজিশন নেই সেটা সমান হতে হবে y সেটের আইডেন্টিটি ফাংশন। এবং h এর ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য, অর্থাৎ আমরা যদি f এর সাথে h এর কম্পোজিশন নেই তাহলে সেটা সমান হতে হবে y সেটের আইডেন্টিটি ফাংশন। এখন তাহলে চলো আমরা উপরে যে চিত্রগুলো এঁকেছিলাম সেটা এখানে আবার আঁকি, কারণ আমরা পুরোপুরি বুঝতে চাই যে এখানে কি হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের সেট x, এবং আমরা হলুদ রং দিয়ে করি আমাদের সেট y টাকে, এটা হচ্ছে আমাদের সেট y। এখন আমরা জানি f হচ্ছে একটা ম্যাপিং x থেকে y পর্যন্ত, f হচ্ছে ম্যাপিং x থেকে y পর্যন্ত, এবং আমরা এখানে বের করতে চাচ্ছি যে f এর ইনভার্স ইউনিক কিনা। এবং আমরা এখানে একটি অবস্থা বিবেচনা করছি যেখানে হচ্ছে g একটি f এর ইনভার্স, এবং g f এর উপর প্রয়োগ করলে সেটা আমাদেরকে আইডেন্টিটি ফাংশন দেয়, অর্থাৎ আমরা f প্রয়োগ করে x থেকে y এ গিয়েছিলাম এবং সেটার উপর যদি আমরা g প্রয়োগ করি তাহলে আমরা আবার y থেকে x এ ফেরত আসি, অর্থাৎ এটার সমতুল্য হচ্ছে x এর উপরই আইডেন্টিটি ফাংশন প্রয়োগ করার মতো, অর্থাৎ আমরা x এর যে বিন্দু থেকে শুরু করব আবার সেই বিন্দুতেই ফিরে আসব। তাহলে এটা হচ্ছে g। এবং আমরা আরো দেখতে পাচ্ছি যে আমাদের h একই জিনিস আমাদেরকে বলছে, অর্থাৎ আমরা যদি f প্রয়োগ করে x থেকে y এ যাই এবং তারপর আমরা সেটার উপর যদি h প্রয়োগ করি তাহলে আমরা আবার y থেকে এভাবে x এ ফেরত আসব, অর্থাৎ আমাদের এখানে যে দুটি বক্তব্য বা স্টেটমেন্ট আছে এরা একই জিনিস বোঝাচ্ছে। এবং আমাদের পরের স্টেটমেন্টটি বলছে যেটা আমরা যদি y এর উপর g প্রয়োগ করি যেটা হচ্ছে f এর ইনভার্স, তাহলে আমরা y থেকে x এর এখানে এসে পৌঁছাবো, এটা হচ্ছে তাহলে g প্রয়োগ করলে। এবং আমরা সেই প্রাপ্ত বিন্দুর উপর যদি আবার f প্রয়োগ করি তাহলে আমরা x থেকে আবার y এ ফেরত যাব,
মানে যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেই বিন্দুতে আবার আমরা ফেরত আসব। তাহলে আমরা এটাকে বলতে পারি y এর এই বিন্দুর উপরে আইডেন্টিটি ফাংশন প্রয়োগ করার সমতুল্য। এবং h এর ক্ষেত্রেও একই কথা সত্য। আমরা যদি y এ কোনো বিন্দু নিয়ে h প্রয়োগ করে আমরা x এ যাব, তারপর আবার সেখানে f প্রয়োগ করলে আমরা আবার y এর সেই বিন্দুতেই ফিরে আসব। এই দুটো স্টেটমেন্ট দ্বারা এই কথাটাই বলা হচ্ছে। তাহলে এখন চলো আমরা আমাদের প্রশ্নে ফিরে যাই যে g কি ইউনিক কিনা, অর্থাৎ g এবং h আমরা কি আলাদা আলাদা দুটো ইনভার্স ফাংশন পেতে পারি কিনা। চলো তাহলে সেটা দেখাই। আমরা এখানে প্রথমে তাহলে g নিয়ে শুরু করি। g হচ্ছে, মনে করে দেখো, g হচ্ছে y থেকে x এ ম্যাপিং। তাহলে আমরা বলতে পারি যে g সমান হচ্ছে x এর উপর আইডেন্টিটি ফাংশন এবং g এর কম্পোজিশন, অর্থাৎ x এর উপর আইডেন্টিটি ফাংশন প্রয়োগ করে g এর সাথে তার কম্পোজিশন নেওয়া। এবং কেন এটা এরকম আমি এটা এখন তোমাদের বলছি। আমরা আবার নতুন করে xy এঁকে নিই, কারণ এখানে অনেক বেশি হিজিবিজি হয়ে গেছে। তাহলে ধরি এটা আমাদের x এবং এখানে হচ্ছে আমাদের y, এবং আমরা জানি যে g হচ্ছে y থেকে x এ ম্যাপিং, অর্থাৎ y থেকে x এ এভাবে ম্যাপিং। এখন আমরা এখানে যেটা বলেছি সেটা হচ্ছে যে এটা g সমান হচ্ছে আইডেন্টিটি ফাংশনের সাথে g এর কম্পোজিশন, অর্থাৎ আমরা প্রথমে g করব, তারপর এর উপর আইডেন্টিটি প্রয়োগ করব। এখন আমরা যদি g প্রয়োগ করে y থেকে x এ যাই এবং এখানে যদি আইডেন্টিটি প্রয়োগ করি তাহলে আমরা x এই থেকে যাচ্ছি। এটাই মূলত এখানে আমরা বলছি। এখন আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে x এর উপরে আইডেন্টিটি প্রয়োগ করা, এটা লেখার আরেকটা উপায় কি। চলো আমরা সেটা দেখে নিই। এখানে আমরা যেটা বলেছি যে h হচ্ছে f এর আরেকটি ইনভার্স, এবং এটা যদি ঠিক হয় তাহলে এই তথ্যটা আমাদের সত্য। এবং আমরা যদি এখানে h এবং f এর কম্পোজিশন দিয়ে এটাকে প্রতিস্থাপিত করি তাহলে আমরা পাই h এর সাথে f এর কম্পোজিশন এবং এই পুরোটির সাথে আবার g এর কম্পোজিশন। এখন আমরা এখানে প্রথম বন্ধনী ব্যবহার করতে পারি। আমি এটাকে খুব হালকা করে দিব, এবং আমি তোমাদেরকে কয়েকটি ভিডিও আগে দেখিয়েছিলাম যে ফাংশনের কম্পোজিশন অ্যাসোসিয়েটিভ, অর্থাৎ আমরা এখানেও প্রথম বন্ধনী দিতে পারি এবং এপাশেও আমরা প্রথম বন্ধনী দিতে পারি। চলো তাহলে আমি এখানেই বন্ধনী দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে এই আইডেন্টিটি এবং এটা একই জিনিস। এবং আমি একটু আগেই বললাম যে কম্পোজিশন অ্যাসোসিয়েটিভ, সুতরাং আমরা এটাকে এভাবেও লিখতে পারি। আমরা h এর কম্পোজিশন নিতে পারি f ও g এর কম্পোজিশনের সাথে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, f অফ g এর কম্পোজিশন কি। আমরা এখানে সংজ্ঞা অনুযায়ী এখানে উপরে দেখতে পাচ্ছি f অফ g এর কম্পোজিশন সমান হচ্ছে y এর উপরে আইডেন্টিটি ফাংশন। তাহলে আমরা এটাকে সমান লিখতে পারি h এর কম্পোজিশন নিব আমরা এখানে আইডেন্টিটি ফাংশন y সেটের আইডেন্টিটি ফাংশনের সাথে। এখন এটা সমান কত হবে। আমরা জানি যে x হচ্ছে একটি ম্যাপিং y থেকে x পর্যন্ত। তাহলে আমরা আমাদের সেটগুলো আবার আঁকি। এটা হচ্ছে তাহলে আমার x এবং এখানে হচ্ছে আমার y। x যেটা করে সেটা হচ্ছে x y এর একটি বিন্দু নেয় এবং সেটাকে x এ ম্যাপ করে দেয় আমাকে। এবং এখন আমি যদি এর উপর আইডেন্টিটি নেই, আচ্ছা আমি যদি y এর উপরে, যেখানে আমার বলা আছে যেহেতু আইডেন্টিটি নেই, আচ্ছা এটাকে আমরা একটু অন্যভাবে করি। আমরা যদি y এর কোনো বিন্দুতে আইডেন্টিটি ফাংশন প্রয়োগ করি তাহলে আমরা y এর মধ্যেই থাকছি, এবং তার উপরে যদি আমরা তার সাথে যদি h এর কম্পোজিশন নিই তাহলে আমরা আবার x এর বিন্দু পাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে শুধু h প্রয়োগ করার সমান, অর্থাৎ y এর উপরে h প্রয়োগ করলে আমরা x এ একটা বিন্দু পাবো। এবং আমরা পেয়ে গেছি। আমরা এখানে দেখিয়ে দিয়েছি যে যদিও আমরা প্রথমে বলেছিলাম এই দুটো আলাদা আলাদা, অর্থাৎ h আর g আলাদা, কিন্তু আমরা এখানে দেখিয়েছি যে h আর g সমান হতে হবে, অর্থাৎ একটি ফাংশনের ইনভার্স সবসময় ইউনিক হবে। তুমি যদি দুটি আলাদা আলাদা নাও তুমি অবশেষে দেখতে পারবে যে তারা আসলে একই জিনিস। তাহলে আমরা এই ভিডিও থেকে মূলত যেটা শিখলাম, ইনভার্সের ধারণাটা আর একটু পরিষ্কারভাবে আমরা দেখলাম। যদিও মানে কোনো কিছুর ইনভার্স কেন থাকে সেটা আমরা এখনও জানি না, তবে আমরা এটা বলতে পারি যে কোনো কিছুর যদি ইনভার্স থাকে তাহলে সেই ইনভার্সটা হবে ইউনিক, অর্থাৎ এখানে আমরা একটা টিক চিহ্ন দিতে পারি।